মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। সকাল থেকে বাড়ির সমস্ত কাজ, যেগুলো সকালের বাসি কাজ হয়, সেগুলো সেরে বেরিয়ে পড়েছিলাম বাজারে। আজকে গেট বাজার না গিয়ে গিয়েছিলাম একটু রাজা বাজারে। তো ওখান থেকেই কিছু টুকিটাকি বাজারগুলো করে নিলাম, কারণ ওখানে আজকে যাওয়ার ইচ্ছে ছিল। আমি এদিকটাতে এসেছিলাম বাজার না পেয়ে, তখন আমি রাজা বাজারই চলে গেছি, আর গেট বাজার যাইনি। তো বাজার থেকে এখন ফিরে আসছি। দেখো, একটু ডাব আর সমস্ত রকম সবজি টুকিটাকি নিয়েছি মাছ। তো এই মাছগুলো নিয়েছি, এগুলো তোমরা যদি নাম জানো বলো, আমি কিন্তু এই মাছগুলোর নাম জানি না। তো এই মাছগুলো নিয়েছি, আর নিয়েছি লোটে মাছ। লোটে মাছ না আমার খেতে খুব ভালো লাগে। লোটে মাছের পকোড়া বলো বা তেল ঝাল বলো, দুটোই আমার খুব পছন্দের। আর লোটে মাছের দামটা আজকে অনেকটা কম ছিল, মাছটাও খুব ভালো ছিল। তার করে এসেই রান্না করা শুরু করে দিয়েছি, কারণ এতটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। কিছু করার নেই, তাড়াতাড়ি করে রান্নাটা করে নি। আর কি গরম, প্রচুর গরম লাগছে জানো, এত ঘাম হচ্ছে। আর ঘাম হলে খুব কষ্টও হয়। তো যাই হোক, জামা কাপড় তাড়াতাড়ি করে একটু চেঞ্জ করে নিয়েছি, করে নিয়েই রান্না করা শুরু করে দিয়েছি। আমি বাজার গেলে বাজার থেকে এসে একটা সেকেন্ডও সময় পাই না যে একটু বসবো বা জল খাবো। খুব তাড়াতাড়ি করেই আমাকে এগুলো করতে হয়। তো এখানে মাছটা বসিয়ে দিয়েছি। লোটে মাছ এইভাবে রান্না করলে না খুবই টেস্টি হয়। মানে কি বলতো, কড়াইতে অল্প তেল দিয়েছি, তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছি, একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম কালারের জন্য বা টেস্টের জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আদা রসুন আর লঙ্কা, পেঁয়াজ এইসবের পেস্ট করে দিয়ে সেটা মশলাটা কষিয়ে, তার মধ্যে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। দিয়ে মশলাটা কষিয়ে তারপরে কাঁচা মাছটা দিয়ে একটুখানি এভাবে কষিয়ে নিতে হবে। একদম জল দেওয়া চলবে না, কারণ এই মাছে জল বেরোয়, তাই জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। খেতে খুবই টেস্টি হয়। এই রান্নাটা আমার বেশ ভালো লাগে। তোমরা লোটে মাছ কীরকম বানাও সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে চেষ্টা করব সেইভাবে বানিয়ে খেতে। আমার ভীষণ ভালো লাগে যে মাছে কাঁটা কম সেই মাছ খেতে। তো দেখো, এখানে রান্না করছি। আজকে ভাই একটুখানি হেল্প করেছিল ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য। একটু কেউ ধরে দিলে না অনেকটা সুবিধে হয়। আর এদিকে যে মাছগুলো নিয়ে এসেছিলাম, নাম জানি না, তোমাদের বললাম, ওই মাছগুলো একটুখানি মশলা দিয়ে করে নিচ্ছি টমেটো দিয়ে। আমি লোটে মাছটা করেছিলাম টমেটো সস দিয়ে, আর এই মাছটা এমনি কাঁচা টমেটো দিয়েই করেছি। দেখো, ভাত বেড়ে নিয়েছি, এটা হচ্ছে লোটে মাছ। এখানে শাক ভাজা, আলু ভাজা, আর এই যে ডাল করেছিলাম, আর এই যে ওই মাছটা রান্না করেছি। তো খেতে খুবই টেস্টি হয়েছিল, ভালো লেগেছিল, কিন্তু এই মাছটা একটু কাঁটা আছে, আর কিছু না। তো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে ডাবগুলো কেটে নিচ্ছি। কিন্তু ডাবগুলো কেটে নিয়েছিলাম, জলও খুব ভালো ছিল, কষ্ট করে নিয়েও এলাম, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, ডাবগুলো না খেতে পারিনি। কেন বলো তো? এই ডাবের জল বার করে নিয়ে আমি মাকে অর্ধেক দিয়েছিলাম, আর অর্ধেক ভাইয়ের বোতলে রেখে দিয়েছিলাম। কিন্তু আমি তাকে বলিনি যে আমি তার বোতলে ডাবের জল দিয়েছি। সে অফিস থেকে বোতল নিয়ে এসে বোতলটা রেখে দেয়। পরের দিনে যখন যায় তখন ওই বোতলটা ধুয়ে নিয়ে আবার যায়। ওদের ওখানে অ্যাকোয়াগার্ডের জল থাকে, নিয়ে নেয়, বাড়ি থেকে আর জল নিয়ে যায় না। সেম আজকেও তাই করেছে, তাই জলটা ফেলে দিয়েছে, ডাবের জলটা। ও তো জানতো না, আর আমিও ওকে বলিনি। তা আমার খুব খারাপ লেগেছে যে আমি এত ভুলে যাই কেন জানি না। সমস্ত কাজ করতে করতে আর মাথায় ছিল না যে ওকে বলবো। টেবিলে রেখে দিয়েছি, আর ও জলটা ফেলে বোতলটা নিয়ে নিয়েছে। তো যাই হোক, খুব খারাপ লাগলো। এদিকে দেখো, রুমের মধ্যে যে জল ঢুকে গিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তার জামা কাপড়গুলো আমার না খেয়াল ছিল না বলে দুদিন ব্যাগের মধ্যে এইভাবেই জমেছিল। সব জামা কাপড় ভিজে গেছে, আর একদম বাজে একটা স্মেল বেরোচ্ছে। মানে ভেজা জামা কাপড় এই সাদা ব্যাগটার মধ্যে জমা ছিল। এগুলো আমি দিয়ে দেবো বলেই রেখেছিলাম। পুরনো অনেক জামা কাপড় জমে গেছে, ওগুলো কাউকে দিয়ে দেবো সেটা ভেবেই রেখেছিলাম। তো যাই হোক, হালকা একটুখানি রোদের মুখটা দেখে বিছানার চাদর আর ওই জামা কাপড়গুলো সব ভিজিয়েছি। এদিকে বাতাসও মাঝে মধ্যে দিচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, জানি না। যাই হোক, কিন্তু জামা কাপড়গুলো আজ কাচতেই হবে, না হলে এই জামা কাপড়গুলো রুমের মধ্যে রাখা যাচ্ছে না, একদম বাজে স্মেল করছে। বৃষ্টির জলে ভিজে গিয়েছিল। দুদিন আমি এমনই ঘর গোছানোতে ব্যস্ত ছিলাম বা আদার্স কাজগুলো নিয়ে এতই ব্যস্ত ছিলাম, আমার মাথার মধ্যে ছিল না যে জামা কাপড়গুলো ভিজেছে কিনা দেখবো। পরে যখন মা আমায় ফোন করে বলছে অফিস গিয়ে যে জামা কাপড়গুলো দেখেছিস, তখন আমার মনে পড়েছে জামা কাপড়গুলো দেখে তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো জামা কাপড়গুলো কিভাবে ভিজে গেছে। খুব খারাপ লাগছে জানো তো। আর আমি তো পারি না, আমার এই কোমরের যন্ত্রণা, তার সাথে পুরো বাঁ দিকটা এত পেন হয়, এই সব কাজগুলো করতে খুব কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই না, করতে তো আমাকে হবে। কে আর করে দেবে বলো? করার তো আর কেউ নেই। তাই জামা কাপড়গুলো কাচবো বলে ভিজিয়েছি। আর এদিকে বিছানার চাদরটা তুলেছিলাম, সেটাও কেচে
কেচে নিচ্ছি। হালকা রোদ দিয়েছে, আবার জানি না কখন বৃষ্টি চলে আসবে। যাই হোক গিয়ে কিন্তু কাচতে তো হবে, কত আর জমিয়ে জমিয়ে রাখবো। ওই জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, কেচে নিয়ে এত মেঘ করেছে যে জামা কাপড়গুলো আমি মেলার আর সুযোগ পাইনি, সব বালতির মধ্যে রেখে দিয়েছি। রেখে দিয়ে আর কি করব বলো তো, বিছানার চাদরগুলো তুলে রুমের জানালাগুলো লাগিয়ে দিয়ে ছাদে এসছি। এখন বৃষ্টি চলে এসছে, বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড়গুলো ছাদে মেলবো বলে চলে এসছি। আগের দিনে এই ব্যাগগুলো ধুয়েছিলাম, তোমাদের বললাম না, এগুলো দুদিন ধরে রাত্রেবেলায় এইভাবেই দেওয়া ছিল, কিন্তু এখানে ছাউনি দেওয়া ছিল বলেই আমি এখানে দিয়ে গিয়েছিলাম, যার কারণে কি হয়েছে, ব্যাগগুলো শুকিয়ে গেছে। ভালোই হয়েছে ব্যাগগুলো শুকিয়ে গেছে, কারণ ব্যাগগুলো থেকেও স্মেল বেরোচ্ছিল। জিনিসপত্র ভিজে গেলে সেগুলো রেখে দিলে না একটা বাজে স্মেলই আসে। আর এই দেখো জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো আর আমি ওখানে নিচে মিলিনি, কারণ প্রচুর মেঘ আর বৃষ্টি চলে এলো। মানে 15-20 মিনিটের মধ্যে এমন বৃষ্টি এলো সে আর কি বলবো। তো জামা কাপড়গুলো কেচে বালতিতে করে নিয়ে ছাদে মেলার জন্য চলে এসেছি। এগুলো এখন থাকবে একদিন কি দুদিন, তারপরে নিয়ে যাব, কারণ এখান থেকে নিয়ে চলে গেলে আর শুকোবে না। বৃষ্টিটা তো হচ্ছেই, ওয়েদার ঠিক নেই, বাড়িতে রুমের মধ্যে মেলার কোনো জায়গা নেই। নিয়ে গিয়ে আর কি করব, এই সমস্ত জামা কাপড়গুলো আমি কাউকে দিয়ে দেব, সেই জন্যই রেখেছি। আরও অনেক জামা কাপড় আছে জানো, কি করব, এত জামা কাপড় আমি পরিও না, জমা হয়ে যাচ্ছে ঘরের মধ্যে, তাই ভেবেছি এগুলো সমস্ত কিছু দিয়ে দেব। তো চলো, ভেজা জামা কাপড়গুলো মেলা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আকাশটা তো কালো করে এসছে, মানে এত বৃষ্টি আসবে মানে ধারণার বাইরে। তাই জামা কাপড়গুলো ছাদেই মিলে দিয়েছি, থাক, এগুলো একদিন দুদিন থাকলে কোনো অসুবিধা নেই। তাই জেঠিমা বললো তুমি ছাদে মিলে দাও, কেন নিচে কষ্ট করবে, বারবার তুলবে এ করবে। আর এই দেখো আকাশের ওয়েদার, বৃষ্টি তো এক পশলা হয়ে গেল, হয়ে যাওয়ার পরেও আকাশ পুরো একদম মুখ ভার করে রেখেছে। আর বৃষ্টি পড়ছে, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না, বৃষ্টি কিন্তু এখনো কন্টিনিউ পড়ে যাচ্ছে। এখন স্পিডটা একটু কমেছে, আগে এত জোরে বৃষ্টি পড়ছিল। আর এ তো এইগুলো দেখে তোমরা বুঝতেই পারছো কিভাবে জমিতে জল জমেছে, তা দেখে বোঝাই যাচ্ছে যে কতখানি বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না, জিনিসপত্র শোকাচ্ছে না, আর ঘরের মধ্যে সব সময় থাকতেও যেন বিরক্তি লাগছে। বৃষ্টির কারণে না সব জানালা টানালাগুলো খুলতেও পারি না, আমার ভয় করে। এখানে না প্রচুর জোঁক আছে, যদি ঢুকে যায় বাড়ির মধ্যে, কেন ঢুকে যায় খোঁজ পাবো না, কোথায় ঢুকে থেকে যাবে, রাত্রের মধ্যে বেরোবে বাড়ির মধ্যে, আমি এগুলোতে একটু ভয় পাই জানো তো, তাই আমার একদমই ভালো লাগেনি। তো কি আর করব, কিছু করার নেই, প্রকৃতি মানে বৃষ্টির সময় এগুলো তো প্রাকৃতিক জিনিস, এগুলো তো আসবেই। তো দেখো মেঘ কতখানি ধরেছে, এখন আমি নিচে গিয়ে স্নান টান করব। এই ব্যাগগুলো সব শুকিয়ে গেছে, ব্যাগগুলো নেব, বালতিটা নেব, নিয়ে নিচে যাব। নিচে গিয়ে এবারে স্নান টান করতে হবে। দেখেছো কি অবস্থা, কত ঘাম দিয়েছে, আর প্রচুর গরম লাগছে, ভীষণ টায়ার্ডও লাগছে। সেই সকাল থেকে যেন এত স্পিডে আমি কাজ করি, মনে হয় এক্সপ্রেস ট্রেনও এত স্পিডে যায় না। তো চলো এবার নিচে যাই। নিচে এসে দেখলাম যে দেখো এই যে কডের ব্যাগগুলো আর ওই ক্রিস্টালের ব্যাগগুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে। তাই ব্যাগের মধ্যে আমার একটা নাইটি ছিল, ওই নাইটিটা পুরনো হয়ে গেছে অনেক দিন আগে, এটা আমি রিং লাইটের কভার করে নিয়েছিলাম দুটো নাইটি দিয়ে। তো যাই হোক, এইগুলোকে দিয়ে এখন ব্যাগগুলো ভালোভাবে যত্ন করে আবার রাখছি। এই যত্ন করে রেখে রেখে কতগুলো বছর কেটে গেল, জানি না কিসের মায়ায় আমি এত যত্ন করে রাখি। এগুলোও না আমার হাতে বানানো জানো, এগুলো জিন্সের প্যান্টগুলো কেটে আমি ব্যাগগুলো বানিয়েছি। আমার খুব ভালো লাগতো, একটা সময় হাতের কাজ প্রচুর করেছি, বিভিন্ন রকমের ব্যাগ বানানো, জিনিসপত্র বানানো, আইডিয়া প্রচুর মাথাতে আসতো। এখন যেন কোনো আইডিয়াও আসে না, শরীর তো একদমই পারমিট করে না, কি করব বুঝতেও পারি না। খুব রাগও হয় নিজের সাথে, মানে নিজের ওপরে প্রচুর রাগ হয় যে আগে আমি একা একা কত কিছু জীবনে করেছি, কিন্তু এখন কিছুদিন আমার এই কোমরের সমস্যাটা হওয়ার দরুন 2 বছর ধরে আমি যেন একদম শেষ হয়ে যাচ্ছি। আমার আর ভালো লাগছে না, খুব বিরক্তও লাগছে। টান করে কিছু জিনিসপত্রগুলো গোছাগুছি করার পরে আবার দেখছি এই গাছগুলোর খুব করুণ অবস্থা। এগুলো ইনডোর প্ল্যান্ট, কিন্তু এগুলো না যত্ন না হওয়ার কারণে বা এখানে ঠিক মতো মানে জানালার সামনে রাখতে পারছি না, আলো বাতাস সেভাবে পাচ্ছে না বলে মনে হয় গাছগুলো কেমন অসুস্থ হয়ে পড়েছে, খুব খারাপ লাগছে দেখে। তাই এগুলোকে নিয়ে বসেছি। দেখো এই গাছটা তো পুরো নষ্টই হয়ে গেছে, আমি দেখলাম এটা পুরো পচে গেছে। আর এদিকে
রাবার প্ল্যান্টটাও মানে শেষ হয়ে যাওয়ার জোগাড়, পাতাগুলো ঝরে পড়ছে, কিরকম অসুস্থ হয়ে গেছে, জানি না বাঁচাতে পারবো কি না। শেষ চেষ্টাটুকু একবার করে দেখি। এই ছোট টবটা থেকে বড় মাটির টবে শিফট করব, করে তারপরে রাখবো। রোদে রাখলেও থাকে না, আর বাইরে রাখার মতো সেরকম কোনো জায়গাও নেই, কোথায় রেখে দেব। আবার বিড়াল আসে তো ওরা আবার খুঁটাখুঁটি করে, আর এগুলো তো ইনডোর, তাই জন্য রুমের মধ্যে রাখাটাই বেটার। কিন্তু রুমের মধ্যে রাখলেও কি জানো তো, ইনডোরে একটু বাতাস, বাইরের বাতাস যেটা প্রকৃতির বাতাস, সেটা লাগার খুব দরকার আছে। আর হালকা একটা মানে সূর্যের তাপ বা আলো পাওয়া খুব দরকার আছে, তা না হলে এই ইনডোর প্ল্যান্ট বাঁচানো সম্ভব নয়। তবু চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আমার নেওয়ার এগুলো কোনো ইচ্ছে ছিল না, এগুলো ভাই জোর করে নিয়ে আসে বারবার। ও গাছ খুব ভালোবাসে, গাছ আমিও খুব ভালোবাসি, কিন্তু আমার নিজের কোনো বাড়ি নেই, আর আমি যত্ন সহকারে তাদেরকে রাখতে পারি না বলে আমি জীবনের অনেক ইচ্ছেকেই এভাবে গলা টিপে মেরে ফেলেছি। গাছগুলো গুছিয়ে নিই। তোমাদের আজকের ব্লগটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।